বন্ধুরা, সময়ের স্রোতে কিছু মানুষ কেবল ইতিহাসের পাতায় নাম হয়ে থাকেন না, তারা হয়ে ওঠেন এক একটি জাগরণের দীপশিখা। আজকের অনুষ্ঠানে আমরা স্মরণ করছি এমনই এক মহামানবকে, রাজা রামমোহন রায়। যখন সমাজ ছিল কুসংস্কারাচ্ছন্ন, অন্ধবিশ্বাস আর অনুশাসনের কঠিন শৃঙ্খলে আবদ্ধ, তখন তিনি প্রশ্ন করতে শিখিয়েছিলেন, মর্যাদা ও অধিকারের কথা বলেছিলেন। যুক্তির আলো, মানবতার বোধ এবং নবচেতনার যে দরজা 19 শতকের বাংলায় খুলেছিল, তার অন্যতম প্রধান কারিগর ছিলেন এই মানুষটি। আজকে তাকে নিয়ে আমরা কথা বলবো, তার জীবন, তার স্বপ্ন, তার সংগ্রাম, তার দর্শন, তার কর্মকাণ্ড নিয়ে। এবং এই সব নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে যিনি রয়েছেন, তিনিও একজন এই সময়ের বিশিষ্ট সমাজসেবিকা এবং সাহিত্য জগৎ এবং সংস্কৃতি জগতের সঙ্গে যার যোগ, এরকম একজন মানুষ, শ্রীমতী চন্দনা মুখোপাধ্যায় মহাশয়। নমস্কার দিদি। নমস্কার দিদি, প্রথমে যে প্রশ্ন থাকবে, আজকে রাজা রামমোহন রায়কে নিয়ে আমরা কথা বলছি, তাহলে শুরুতেই তাকে নিয়ে বলতে গিয়ে কি বলবেন? শুরুতেই আমি বলবো, রাজা রামমোহন রায় এমন একটি নাম, যার নাম স্মরণে আসার সাথে সাথেই আমাদের মাথা আপনা থেকেই নত হয়ে যায় তার প্রতি সম্মানে। তিনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তিনি একাধারে ছিলেন বাংলার নবজাগরণের অগ্রদূত, বহু ভাষাবিদ, চিন্তাবিদ, সমাজ সংস্কারক, ধর্ম সংস্কারক। তিনি প্রতিষ্ঠিত একজন রাজকর্মচারী ছিলেন, ইউরোপে ভারতের রাজদূত ছিলেন, সাহিত্য সাধক ছিলেন, সম্পাদক, এবং এমনই নানা পরিচয়ের আড়ালে কিন্তু এটা আমরা মনেই রাখি না যে তিনি একজন কৃতি গীতিকার ও সুরকারও ছিলেন। একদমই তাই, এবং আমরা সেই বিষয়গুলো নিয়েও আমরা কথা বলবো আজকে অবশ্যই। কিন্তু শুরুতেই যদি তার শৈশব, শিক্ষা জীবন, এই প্রসঙ্গে যদি কিছু তথ্য আমাদের শ্রোতা বন্ধুদের জন্য আপনি তুলে ধরেন। খুব ভালো প্রশ্ন। হুগলি জেলার রাধানগর গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে 1772 সালের 22শে মে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিল রামকান্ত। তিনি কিন্তু একজন বৈষ্ণব ছিলেন। তার মা ফুল ঠাকুরানী দেবী ছিলেন কিন্তু শৈব পরিবার থেকে। রামমোহন রায় সংস্কৃত, ফার্সি, ইংরেজি ভাষার একজন মহান পণ্ডিত ছিলেন এবং আরবি, ল্যাটিন এবং গ্রিক ভাষাও কিন্তু তিনি জানতেন। 15-16 বছর বয়সে আমরা জানি যে তিনি গৃহত্যাগ করেছিলেন। না, পিতা তাকে গৃহত্যাগী হতে বাধ্য করেছিলেন। তখন তিনি নানান জায়গায় ঘুরেছিলেন। কিছুদিন তিনি কাশীতে, পাটনায় অবস্থান করেন। এছাড়াও তিনি নেপালেও গিয়েছিলেন। তার আগে তিনি তন্ত্রশাস্ত্রবেত্তা সুপণ্ডিত নন্দকুমার বিদ্যালঙ্কারের সাথে যোগাযোগ ওনার হয়েছিল। নন্দকুমারের সহযোগিতায় রামমোহন রায় সংস্কৃত ভাষায় পাণ্ডিত্য লাভ করেন। তার বেদান্তে ওখান থেকে অনুরাগ জন্মে। ব্রাহ্ম উপাসনালয় প্রতিষ্ঠায় হরিহরানন্দই তার অনুপ্রেরণা ছিল, মানে তার দক্ষিণ হস্ত তিনি ছিলেন। বারাণসী থেকে তিনি সংস্কৃত ভাষার শিক্ষা করার পর পাটনা থেকে আরবি ও ফার্সি ভাষা শেখেন। পরে তিনি ইংরেজি, গ্রিক এবং হিব্রু ভাষাও কিন্তু শেখেন। বেশ, এবারে চলে আসি তার কর্মজীবনে। কর্মজীবন তো তার বিশাল, ব্যাপক। তার কর্মজীবন সম্পর্কে যদি শুরুতে কিছুটা বলেন, এবং তারপরে আমরা ভাগে ভাগে তার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা অবশ্যই করব। তার কর্মজীবন প্রথমেই বলতে হয়, কোন রকম পার্থক্য ছাড়াই সব ধর্মেই সচরাচর যে সমস্ত ভ্রান্ত ধারণা বা মত আমরা দেখতে পাই এবং পোষণ করি, সার্বজনীন সর্বোৎকৃষ্ট এক সত্তাকে অনুধাবন করা কিন্তু সম্ভব, যেটা উনি করেছিলেন। বস্তুত তুহফাত সেটা প্রকাশ হওয়ার কয়েক বছর আগে কিন্তু রামমোহন রায় প্রতিমা পূজা মেনে নিতে অস্বীকার করেছিলেন এবং যুগ যুগ ধরে চলে আসা প্রথা ও আচার অনুষ্ঠানের প্রতি তার বিরাগ জন্মেছিল এবং তিনি সমালোচনা মুখর হয়ে উঠেছিলেন। তরুণ বয়সে তিনি কলকাতার মহাজনের কাছে কাজ করতেন। 1796 সালে রামমোহন অর্থ উপার্জন শুরু করেন। 1803 থেকে 1814 সাল পর্যন্ত রামমোহন রায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী ছিলেন। এটা আমরা জানি না যে কতজন আমরা এটা জানি। কলকাতায় তিনি প্রায় আসতেন এবং কোম্পানির নবাগত যত অসামরিক কর্মচারীদের সাথে তার পরিচয় হতো, তাদের নানা বিষয়ে তিনি সাহায্য করতেন। আর ইংরেজি শেখাটা কিন্তু তার এই সুযোগেই ভালো করে হয়ে গেছিল। 1815 খ্রিস্টাব্দ থেকে রামমোহন কলকাতার স্থায়ী বাসিন্দা হন। আসা যাওয়া করতেন এতদিন কলকাতায়।
তারপর থেকে তিনি প্রকাশ্যে তার সংস্কার প্রচেষ্টা শুরু করেন। ফার্সি ভাষায় লেখা তার প্রকাশিত গ্রন্থ তুহফাতুল মুহাহ হিদ্দিন বইটিতে তিনি একেশ্বরবাদের সমর্থন করেছিলেন। এরপর একেশ্বরবাদ, যেটা ব্রহ্মবাদ, প্রতিষ্ঠা করার জন্য 1815 থেকে 1819 খ্রিস্টাব্দের মধ্যে বেদান্ত সূত্র ও তার সমর্থক উপনিষদগুলি তিনি বাংলায় অনুবাদ করে প্রচার করতে থাকেন। কিন্তু রক্ষণশীল মানুষরা তার এসব কাজে কি প্রতিবাদ করেন। বেদান্ত গ্রন্থ প্রকাশের সঙ্গে সঙ্গে তিনি ব্রহ্মনিষ্ঠ একেশ্বর উপাসনার পথ দেখালেন। সেই পথ দেখিয়ে তিনি আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। এই আত্মীয় সভাই কিন্তু পরে ব্রাহ্ম সমাজ নামে খ্যাত হয়। সাহেবদের বাংলা শেখাবার জন্য তিনি বাংলা ও ইংরেজিতে ব্যাকরণ রচনা করেন। এটাও কিন্তু একটা তার মহৎ উদ্যোগ। রাজা রামমোহন রায় ধর্ম সংস্কারের এক মহান যুগের সূত্রপাত করেন। তিনি সতীদাহের মতো কুপ্রথার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে সক্ষম হন। 1829 সালে বিশেষ আইনের মাধ্যমে এ প্রথা বন্ধ করতে সরকারকে প্রভাবিত করে এবং সেটা পরে বন্ধও হয়, যার জন্যে আজকে আমাদের এই সমাজে যেসব বিধবা মহিলা আছে তারা বেঁচে আছে। তাদের বেঁচে থাকার একজনই কিন্তু পুরুষ, তার নাম হচ্ছে রাজা রামমোহন রায়। শুরুতেই আপনার একটি কথা একটু আগ্রহের জন্ম দিয়েছে, তা হচ্ছে তার সঙ্গীত সাধনা, সুরকার গীতিকার হিসেবে। এই বিষয়টা নিয়ে যদি একটু আপনি আমাদের কাছে কিছু তথ্য দেন। রাজা রামমোহন রায় তখন তার 40 বছর পেরিয়ে গেছে। সেই সময় তিনি সমসাময়িক ওস্তাদ গায়ক, ধ্রুপদ ও টপ্পা বিশেষজ্ঞ কালী মির্জা, অর্থাৎ যার নাম কালীপ্রসাদ মুখোপাধ্যায়, তার কাছে গানের চর্চা শুরু করেছিলেন। তার কিছু পর থেকেই তার ভাব সমৃদ্ধ রাগাশ্রয়ী ব্রহ্মসঙ্গীত জনসমক্ষে তিনি নিয়ে আসেন। সেগুলো শ্রোতাদের মধ্যে মুগ্ধ বিস্ময়ের সৃষ্টি করেছিল। ব্রহ্মসঙ্গীত নামটি কিন্তু রামমোহনেরই দেওয়া। সেটা আমরা সবাই এই জিনিসটা কিন্তু জানি না যে ব্রহ্মসঙ্গীত রামমোহন রায় দিয়েছিলেন। আর আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত, যে কোনো কিছু শেখার কোনো বয়স থাকে না, তার প্রমাণ বহু যুগ আগে রামমোহন রায় দিয়ে গেছিলেন, যে 40 বছর পরে তিনি সঙ্গীত সাধনা শুরু করেছিলেন। গবেষকদের মতে তার প্রথম লেখা গান 1816 সালে সিন্ধু ভৈরবীর আগে ঠুংরি তালে রচিত হয়েছিল, যে গানটা হচ্ছে কে ভুলালো হায়। 1816 সালে তার প্রতিষ্ঠিত আত্মীয় সভার এক অধিবেশনে এই গানটি কিন্তু গাওয়া হয়। তার দ্বিতীয় গান ভয় করিলে যারে না থাকে অন্যের ভয়, ওটা সাহানার আগে ধামার তালে করা হয়েছিল। বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও সজনীকান্ত দাস সম্পাদিত রামমোহন গ্রন্থাবলীতে ব্রহ্মসঙ্গীত অধ্যায়ে স্থান পেয়েছে তার রচিত 32টি গান। প্রতিটি গানের জন্য আধার, রাগ এবং প্রযুক্ত তালের উল্লেখ করা আছে। জীবনের শেষ গানটি তিনি লিখেছিলেন ব্রিস্টলে 1832 সালে। মৃত্যুর ঠিক 5 দিন আগে ব্রাহ্ম সমাজের জন্য লেখা এই গানটি জ্যেষ্ঠ পুত্র রাধাপ্রসাদের কাছে পাঠিয়েছিলেন। প্রবাসে থেকেও তিনি কিন্তু বিস্মৃত হননি তার উপাস্যকে। কি স্বদেশে কি বিদেশে যথায় তথায় থাকি, তোমার প্রভাব দেখি না থাকি একাকী। আহা, কি কথা! রামমোহনের লেখা গানের সংখ্যা নিয়ে গবেষকদের মধ্যে মতান্তর প্রচুর আছে। বিভিন্ন সংকলনে ছড়িয়ে আছে তার গান। এখনকার ব্রাহ্ম সমাজের উপাসনায় অবশ্য তার রচিত মাত্র কয়েকটি গান হয়, যেমন নিত্য নিরঞ্জন, ভয় করিলে যারে, ভাবো সে একই, এসব গানগুলো বেশি গাওয়া হয়। এত গান যিনি লিখেছেন তার কিন্তু বেশি গান এখন গাওয়া হয় না। যারা তার গান এখনো পরিবেশন করেন, গান করেন, তারা জানেন স্বরলিপি সংগ্রহ অথবা পরিবেশন দুটোই কি ভীষণ দুরূহ কাজ হয়ে পড়েছে। তার সঙ্গীত প্রাণ সত্তাটিকে বাঙালি ঠিকমতো বোঝেননি। 1816 থেকে 1832 এই 16 বছর ব্যাপী এই সঙ্গীত রচনার কালে তার গানে ব্যবহৃত হয়েছে বাগেশ্রী, রামকেলি, দেহাত, ভৈরবী, ঝিঝিট প্রভৃতি রাগ। তালের ক্ষেত্রে কি বলবো, আড়া, ঠেকা, একতাল, তেয়ট ইত্যাদি। রাজা রামমোহন নামে চলচ্চিত্রে তার গান ব্যবহৃত হয়েছিল, যেটা আমরা প্রত্যেকেই ছোটবেলায় রাজা রামমোহন রায় সিনেমাটা দেখেছি।
তখন তো জানতাম না তার সম্বন্ধে এত কিছু। যত বড় হয়েছি তার সম্বন্ধে জানছি, এখনো জানার অনেক কিছু বাকি আছে। তাছাড়াও বাঙালি শ্রোতা স্মরণ করতেই পারেন সত্যজিৎ রায়ের চারুলতা ছবিতে বন্ধুদের সাথে যখন গল্প গুজব হচ্ছে, সেই একটা দৃশ্যে একটা গান ব্যবহার করা হয়েছে। সে গানটা হচ্ছে, মনে করো শেষের সেদিন ভয়ঙ্কর, অন্যে বাক্য কবে কিন্তু তুমি রবে নিরুত্তর। কি সুন্দর কথা। চলচ্চিত্রে সত্যজিৎ খুব স্বল্প পরিসরে গানটি পরিবেশন করে ইঙ্গিত দিয়েছিলেন রামমোহন রায় আজীবন কি উদারপন্থী ছিলেন, সেটাই উনি প্রকাশ করতে চেয়েছিলেন। এবারে চলে আসি সতীদাহ প্রথা ও রামমোহন রায়, এই প্রসঙ্গে কি বলবেন? তিনি যে বেদান্ত উপনিষদগুলি বের করেছিলেন, সেই সময় তিনি সতীদাহ প্রথা যে অশাস্ত্রীয় এবং নীতি বহির্ভূত সেটা প্রমাণ করে বই লিখেছিলেন, প্রবর্তক ও নিবর্তকের সংবাদ বলে। পুস্তিকা তখন বলতো বইকে, একটা বই বের হলো, সেটা বিধায়ক নিষেধকের সংবাদ বলে। তার প্রতিবাদে দ্বিতীয় তৃতীয় পুস্তিকা বের হয়। সেই বছরই ডিসেম্বর মাসে আইন করে সহমরণ প্রথা কিন্তু নিষিদ্ধ করা হয়। তবুও গোড়ারা চেষ্টা করতে লাগলো যাতে পার্লামেন্টে বিষয়টি পুনর্বিবেচিত হয়। এই চেষ্টায় বাধা দেওয়ার জন্য রামমোহন বিলেত যেতে প্রস্তুত হলেন, মানে একদম বাধ্য হলেন যে বিলেত গিয়ে এটার একটা বিচার তিনি করবেন। তখন তার কাছে পয়সা ছিল না, এই ব্যাপারে তাকে আর্থিকভাবে সাহায্য করেছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। মোগল সম্রাট দ্বিতীয় আকবর কিন্তু তাকে বিলেত যাওয়ার জন্য যে অর্থ লাগবে তিনিও কিন্তু সেটা তাকে দিয়েছিলেন, এবং তিনি রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান। রামমোহন রায়ের এই যে সমাজ সংস্কারের পাশাপাশি সতীদাহ প্রথা, বহুবিবাহ, বাল্যবিবাহ, বর্ণ প্রথা, এগুলো সবকিছুর বিরুদ্ধে তিনি কথা বলেছেন, যেমন তেমনি তো তিনি একজন শিক্ষাবিদও ছিলেন। শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য তিনি অনেক প্রকল্প, অনেক প্রচেষ্টা করেছেন। তো সেই বিষয়গুলি যদি একটু তুলে ধরেন। অবশ্যই একজন শিক্ষাবিদ না হলে এই যে সতীদাহ প্রথা রদ করা, বহু বিবাহ, বাল্য বিবাহ, বর্ণ প্রথা বিলুপ করা, এগুলোর জন্য লড়াই করা যায় না। জ্ঞান যদি না থাকে, আমি যদি জ্ঞান অর্জন না করি, তাহলে আমি এগুলো করতে পারবো না। উনি একজন শিক্ষাবিদ অবশ্যই ছিলেন। তিনি বিশ্বাস করতেন শিক্ষা সমাজ সংস্কারের একটি বাস্তবসম্মত হাতিয়ার। এই হাতিয়ারকে নিয়েই কিন্তু তিনি সমাজ সংস্কারে নেমেছিলেন। 1817 সালে ডেভিড হেয়ারের সহযোগিতায় কলকাতায় হিন্দু কলেজ স্থাপন করেছিলেন। 1822 সালে অ্যাংলো হিন্দু স্কুলের 4 বছর পরে বেদান্ত কলেজ স্থাপন করেছিলেন। তিনি জোর দিয়েছিলেন যে তার একেশ্বরবাদী মতবাদের শিক্ষাগুলি যেন আধুনিক পাশ্চাত্য পাঠ্যক্রমের সাথে যুক্ত করা হয়। 1830 সালে তিনি রেভারেন্ড আলেকজান্ডার ডাফকে সাধারণ পরিষদের ইনস্টিটিউশন, বর্তমানে যেটা স্কটিশ চার্চ কলেজ নামে খ্যাত, সেটা প্রতিষ্ঠা করতে সাহায্য করেছিলেন। তিনি ভারতীয় শিক্ষায় পাশ্চাত্য শিক্ষার যাতে মিলমিশ ঘটে সেটা সমর্থন করেছিলেন। তিনি পাশ্চাত্য ও ভারতীয় শিক্ষার সংশ্লেষক হিসেবে কোর্স অফার করে বেদান্ত কলেজও কিন্তু তৈরি করেছিলেন। তার সবচেয়ে জনপ্রিয় পত্রিকা ছিল সংবাদ কৌমুদী। এই পত্রিকাটি সংবাদপত্রের স্বাধীনতা, ভারতীয়দের চাকরির উচ্চ পদে বহাল করা এবং নির্বাহী ও বিচার বিভাগের মধ্যে পৃথকীকরণের মতো বিষয়গুলিকে কভার করেছিল। ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন সংবাদ মাধ্যমে মুখ থুবড়ে পড়ে, তখন কিন্তু রামমোহন রায় পরপর, যেমন 1829 এবং 1830 সালে এর বিরুদ্ধে 2টি স্মারক রচনা করেন। শিক্ষার কথা যখন এলো, তখন অবশ্যই তার রচিত গ্রন্থাবলীর কথা অত্যন্ত উল্লেখযোগ্য। তাই তিনি যে সকল গ্রন্থ রচনা করেছিলেন সেইগুলির কথা যদি একটু বলেন। ওনার লেখা গ্রন্থাবলী ভান্ডার এত বড়, জানি না আমি সবগুলো বলতে পারবো কিনা। আমার স্মৃতিতে যেটুকু আসছে আমি আপনাকে সেগুলি বলতে চেষ্টা করছি, যেগুলো আসছে। যেমন বেদান্ত গ্রন্থ, ওটা আমার মনে আছে, কারণ এটাই হচ্ছে ওনার প্রথম, মানে তার রচিত প্রথম বাংলা গ্রন্থ। মূল গ্রন্থটি অবশ্য 4 ভাগে বিভক্ত ছিল। আরেকটা হচ্ছে বেদান্ত সার, ওটা হচ্ছে তার রচিত দ্বিতীয় গ্রন্থ। আরেকটা হচ্ছে তলবকার উপনিষদ, হ্যাঁ, যতদূর আমার মনে পড়ছে, ঈশোপনিষদ, কঠোপনিষদ,
আরেকটা হচ্ছে ভট্টাচার্যের সহিত বিচার। এটাকে আমি একটু ডিটেলিং করি। কলকাতা সরকারি কলেজের অধ্যাপক মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রামমোহন রায়ের বেদান্ত গ্রন্থ ও বেদান্ত সারের প্রতিবাদে বেদান্ত চন্দ্রিকা নামে একটা বই লেখেন। এই বইয়ের প্রত্যুত্তরে রামমোহন বাংলায় ভট্টাচার্যের সাথে সহিত বিচার বইটি রচনা করেন। এটি উৎসবানন্দ বিদ্যাবাগীশের সাথে বিচার গ্রন্থের প্রায় সমসাময়িককালে রচিত হয়েছিল আমার যতদূর মনে হয়। আরেকটা হচ্ছে মান্ডুকোপনিষদ, আরেকটা গোস্বামীর সহিত বিচার। এটা সম্বন্ধেও আমি একটুখানি বলি। এটা রচিত হয়েছিল 1818 সালে। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের পর গৌড়ীয় বৈষ্ণব মতাবলম্বী জনৈক গোস্বামী রামমোহন রায়ের বিরুদ্ধে বই প্রকাশ করেন। এই গ্রন্থের প্রতিক্রিয়া স্বরূপ রামমোহন রায় তখন রচনা করেন গোস্বামীর সহিত বিচার। এই গ্রন্থে আমার যতদূর মনে হচ্ছে তিনি লিখেছিলেন, এই গ্রন্থের বিশেষ বিচার্য এই যে বেদার্থ নির্ণয়ে শ্রুতি স্মৃতিরই প্রাধান্য আছে। তার একটা বই গায়ত্রীর অর্থ আমার মনে হয় অবশ্যই পড়া উচিত। এই বইটার ভূমিকা ও গ্রন্থ এটা দুটো অংশে ভাগ করা আছে। ভূমিকা অংশে রামমোহন বলেন, ব্রাহ্মণেরা প্রতিদিন যে গায়ত্রী মন্ত্র জপ করেন না, তা আসলে পরম ব্রহ্মেরই উপাসনা। গ্রন্থের আরেকটা অংশে গায়ত্রীর অর্থ বাংলায় ব্যাখ্যা করেছেন তিনি। এবার আমি একটু সংস্কৃত গ্রন্থের কথা বলি। উৎসবানন্দ বিদ্যাবাগীশের সহিত বিচার 1816 সালে রামমোহন রায় প্রতিষ্ঠিত আত্মীয় সভার কাছে বৈষ্ণব ধর্মাবলম্বী মহামহোপাধ্যায় উৎসবানন্দ বিদ্যাবাগীশ নিজের একটা প্রশ্নপত্র পাঠান এবং রামমোহন রায় সেটা আত্মীয় সভার পক্ষ থেকে তার উত্তর দেন। এই প্রশ্নোত্তর সম্বলিত যে 4টা বই লেখা হয়েছিল সেটা শ্রীরামপুর কলেজ গ্রন্থাগারে কিন্তু রাখা ছিল, জানি না এখন আছে কিনা। আচ্ছা, এইরকম একজন বিশাল মাপের মানুষের কথা আজকে যেমন আমরা স্মরণ করছি, ঠিক তেমনই তো সেই সময় দাঁড়িয়েও যারা তাকে যেহেতু নবজাগরণের অগ্রদূত বলা হয়, তাহলে নবজাগরণের যারা দায়িত্বে ছিলেন আমাদের এই বাংলায় বা ভারতবর্ষে, সেই সকল মনীষীরা তার সম্পর্কে কি বলেছে, যদি সেরকম কিছু তথ্য আমাদের সামনে আপনি তুলে ধরেন। প্রথমে আমার চলে আসছে মুখে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন রামমোহন রায়কে আধুনিক ভারতের জনক বা পথপ্রদর্শক। উনি ওনাকে কিন্তু মূল্যায়নই করেছিলেন আধুনিক ভারতের জনক এবং পথপ্রদর্শক হিসেবে। তার মতে রামমোহন রায় প্রথম সর্বভারতীয় ঐক্যের আদর্শ তুলে ধরেছিলেন এবং পাশ্চাত্যের মেলবন্ধনের এক নতুন যুগের সূচনা করেছিলেন। রামমোহন রায় দেশপ্রেম এবং সাধারণ মানুষের প্রতি তার ভালোবাসার গভীর প্রশংসা করেছিলেন বিবেকানন্দ। তিনি উল্লেখ করেছিলেন যে রামমোহনের হৃদয়ে দেশের প্রতিটি মানুষের জন্য গভীর সহানুভূতি ছিল। বিপিন চন্দ্র পাল রামমোহন রায়ের সার্বজনীন দৃষ্টিভঙ্গির প্রশংসা করে বলেছিলেন, তাঁর চিন্তাধারায় কেবল ভারতীয় ঐতিহ্য নয়, বিশ্ব মানবতার মুক্তির বাণী প্রচার করেছেন রামমোহন রায়। ব্রজেন্দ্রনাথ শীল তিনি একজন দার্শনিক এবং শিক্ষাবিদ। তিনি রামমোহন রায়কে আধুনিক যুগের প্রবক্তা বলে অভিহিত করেছিলেন। তার মতে রামমোহন রায় কুসংস্কারাচ্ছন্ন সমাজকে যুক্তির আলোয় পরিচালিত করার পথে এগিয়ে নিয়ে গেছেন। সুনীতি কুমার চট্টোপাধ্যায় যিনি ভাষাবিদ, তিনি বলেছিলেন রামমোহন রায় বহুভাষিক জ্ঞান এবং উদার মানবতাবাদী দর্শনের একজন মানুষ। তিনি তাকে ভারতের নবজাগরণের অন্যতম শ্রেষ্ঠ রূপকার হিসেবে গণ্য করতেন। এবার আমি বাংলার বাইরে, এটা তো এতক্ষণ বাংলা দিয়ে বললাম, বাংলায় বড় বড় মানুষ মনীষীদের, এবার বাংলার বাইরের কিছু মানুষের কথা বলি। মহাত্মা গান্ধী রামমোহন রায়ের উদারনৈতিক ধর্মীয় চিন্তার ভীষণ প্রশংসা করেছিলেন। তিনি বলেছিলেন, হিন্দু ধর্মের মধ্যে উন্নত ও প্রগতিশীল উদার চিন্তাধারার আদি জনক ছিলেন নিঃসন্দেহে রাজা রামমোহন রায়। এটা আমাদের একটা বিরাট পাওনা। জওহরলাল নেহরু যিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী, তার ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থে তিনি ওনার সম্বন্ধে লিখেছিলেন যে তিনি কেবল একজন পণ্ডিত বা গবেষক ছিলেন না, বরং তিনি ছিলেন একজন ত্রাতা,
যারা ডুবন্ত মানুষকে ওঠায়। তৎকালীন ভারতবর্ষের বুকে চেপে বসা অন্ধকারের মধ্যে তিনি ছিলেন এক আলোর দিশা। এবার একটু আমি আন্তর্জাতিক পরিসরে যাচ্ছি। জেরেমি বেন্থাম ইংরেজ দার্শনিক এবং সমাজবিজ্ঞানী। তিনি রামমোহন রায়ের পাণ্ডিত্য এবং লিবারেল দর্শনের গুণমুগ্ধ ছিলেন। তিনি রামমোহন রায়কে তাঁর সামাজিক কাজের জন্য গভীরভাবে শ্রদ্ধা করতেন এবং তাকে মানবজাতির সেবায় নিযুক্ত এক অনন্য ব্যক্তিত্ব হিসেবে গণ্য করতেন। আমরা অনেকটা পথ এগিয়ে গেছি আলোচনায়। আপনার কথার সূত্র ধরে এলো যে তিনি বিদেশে গিয়েছিলেন সমাজ সংস্কারের কাজের বিচারের জন্য, বা বিভিন্ন সময় নানা রকম কর্মকাণ্ডের জন্য তাকে বিদেশ যেতে হয়েছে হয়তো। তো এই বিদেশ যাত্রা, বিলেত ভ্রমণ এবং তার শেষ জীবন, এই সবটাকে নিয়ে যদি একটু কিছু তথ্য আমাদের সামনে তুলে ধরেন। 1830 খ্রিস্টাব্দের 19 নভেম্বর তিনি কলকাতা থেকে বিলেত যাত্রা করেন। তখন তো বিলেত যেতে হলে ফ্লাইট ছিল না, জাহাজে করে যেতে হতো। দিল্লির বাদশাহ দ্বিতীয় আকবর তাকে রাজা উপাধি দিয়েছিলেন, এটা আমি আগে বলেছি মনে হয়। তিনি কিন্তু তাকে এবং দ্বারকানাথ ঠাকুর সাহায্য করেছিলেন বিলেত যাওয়ার জন্য। সেই সময় যখন তিনি বিলেত গেলেন, সেই সময় তিনি কিছুদিনের জন্য ফ্রান্সও গেছিলেন, কারণ তিনি কিন্তু ফ্রান্সকে ভীষণ পছন্দ করতেন। একটা লেখাতে আমি পড়েছিলাম, তিনি যখন জাহাজে করে যাচ্ছিলেন, অনেক দিন তো তখন লাগতো যেতে, সেই সময় রাজা রামমোহন রায়ের পা ভেঙে গেছিল। তিনি ঠিকমতো হাঁটতে টাটতে পারতেন না, দাঁড়াতেও পারতেন না। সমুদ্র দিয়ে যখন যাচ্ছিলেন তখন দূরে উনি দুটো ফরাসি জাহাজ দেখতে পেয়েছিলেন, যাতে ফরাসি পতাকা টাঙানো ছিল। মানে উনি ফরাসি বিপ্লব যে হয়েছিল সেটাকে উনি এত বেশি মন প্রাণ দিয়ে গ্রহণ করেছিলেন যে এত উত্তেজিত হয়ে গিয়ে বলছে যে মানুষটা পা ভেঙে বসে আছেন, শুয়ে আছেন, উনি উত্তেজিত হয়ে, ও তখন ডেকের মধ্যে বসেছিলেন, দাঁড়িয়ে পড়েছিলেন এবং হাত নেড়েছিলেন। এটা আমি পড়েছিলাম। সেই জন্য তিনি বিলেত গিয়ে কিন্তু ফ্রান্সেও গেছিলেন কিছুদিনের জন্য। তিনি ফ্রান্সে গিয়ে যখন গেছিলেন তখন ফরাসি সম্রাট লুই ফিলিপ তাকে সম্বর্ধনা দিয়েছিলেন। সেখান থেকে তিনি আবার ইংল্যান্ডে ফিরে আসেন। ইংল্যান্ডে ফিরে এসে তিনি ব্রিস্টলে বাস করতে থাকেন। 1833 সালে তিনি ম্যানেঞ্জাইটিস রোগে আক্রান্ত হন। তখন তো ওরকম চিকিৎসা ছিল না ম্যানেঞ্জাইটিস রোগের। তা ওতে আক্রান্ত হয়ে তিনি 8 দিনের জ্বরে 27 সেপ্টেম্বর কিন্তু মারা যান ইংল্যান্ডের ব্রিস্টলে। সেটা হচ্ছে 1833 সাল খ্রিস্টাব্দ আর কি। তার মৃত্যুর 10 বছর পর দেবেন্দ্রনাথ ঠাকুর, এখানে তাকে সমাধিস্থ করা হয়েছিল, সে কফিন খুলে আনসারডেল নামক জায়গায় সমাধিস্থ করেন, নতুন করে কবর খুলে সে কফিন এনে, এবং সেখানে একটা মন্দির প্রতিষ্ঠা করে দেন। কি মানে এটা আমাদের কাছে একটা গর্বের বিষয়। আর 1997 খ্রিস্টাব্দে মধ্য ব্রিস্টলে তার একটি মূর্তি স্থাপন করা হয়। যারা ইংল্যান্ডে গেছেন, ব্রিস্টলে গেছেন, তারা কিন্তু সেই মূর্তি দর্শন করে এসছেন। এবং আমি আগামীতে যারা যাবেন তাদের কাছেও অনুরোধ রইল যে ইংল্যান্ডে গেলে শুধু ইংল্যান্ডের সব কিছু দেখার সাথে সাথে ব্রিস্টলে গিয়ে তার মূর্তিটাও যেন দেখিয়ে সেখানে আমাদের এক পরম পুরুষ আমাদের দেশের, তাকে একটু শ্রদ্ধা জানিয়ে আসেন। একদম সবশেষে এসে আজকের এই বিষয় নিয়ে, রাজা রামমোহন রায়কে নিয়ে আলোচনা করতে গিয়ে যা যা কথা উঠে এলো আমরা তো শুনলাম, কিন্তু আমাদের শ্রোতা বন্ধুদের জন্য বা যারা নবীন প্রজন্মের, যারা পড়াশোনা করছে, ভবিষ্যৎ প্রজন্মের যারা অগ্রদূত হবে, সেই সকল নবীন প্রজন্মের মানুষদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য বা আমাদের সকল আকাশবাণীর শ্রোতা বন্ধুদের জন্য কি বলবেন, কি বার্তা দেবেন নিজে একজন সমাজসেবিকা হিসেবে? আমি তো একটা ক্ষুদ্র সমাজসেবী, হ্যাঁ, মানে ওনার কাছে তো মানে নগণ্য থেকে নগণ্যতর থেকে তম উনি যে মহান কাজ করে গেছেন, আমাদের এখনকার প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মর কাছে আমার অনুরোধ রইল, রাজা রামমোহন রায় সম্বন্ধে বেশি বেশি করে জানো তোমরা। আর মহিলাদেরও
রামমোহন রায়ের বই শুধু পড়লেই হবে না, পড়বেন, অবশ্যই পড়বেন, কারণ মহিলাদের জন্য উনি যা করে গেছেন। স্ত্রীদের আগে কিন্তু কোনো স্বামীর সম্পত্তিতে অধিকার ছিল না, এটা কিন্তু রাজা রামমোহন রায় এর জন্য সংগ্রাম করে গেছেন। তাই আজকে স্বামী মারা গেলে শুধু পুত্র সন্তান স্বামী সম্পত্তি পায় না, আমরা স্ত্রীরাও কিন্তু পাই। সেটা মেয়েদের কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। এবং স্বামী মারা যাওয়ার সাথে সাথে জ্বলন্ত চিতায় আমাদের নিক্ষেপ করা হয় না, তার জন্য কিন্তু এই কুপ্রথাগুলো এই রাজা রামমোহন রায় বন্ধ করেছিলেন। তাকে আমাদের গভীরভাবে উপলব্ধি করতে হবে, গভীরভাবে জানতে হবে। আর আমার সবার কাছে একটা অনুরোধ, এই সমস্ত ধর্মীয় কুপ্রথা, সামাজিক কুপ্রথা, রাজা রামমোহন রায়ের জীবন বৃত্তান্ত পড়ে এগুলো থেকে দূরে থাকতে হবে, এগুলোর জন্য লড়াই করতে হবে। এখনো যে যে কুপ্রথাগুলো আছে সেগুলো সমাজ থেকে, ধর্ম থেকে সরাতে হবে। অজস্র ধন্যবাদ দিদি। আজকে আমরা কথা বললাম রাজা রামমোহন রায় প্রসঙ্গে, এবং এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে কথা বললেন বিশিষ্ট সমাজসেবিকা এবং একজন সাহিত্য এবং সাংস্কৃতিক কর্মী শ্রীমতী চন্দনা মুখোপাধ্যায় মহাশয়া। তার কথা সূত্র ধরে সবশেষে এটাই বলবো যে মানুষের জীবন হয়তো একদিন থেমে যায়, কিন্তু কিছু চিন্তা কখনো শেষ হয় না। রাজা রামমোহন রায় ছিলেন তেমনই এক অনির্বাণ চেতনা, যিনি সমাজকে শিখিয়েছিলেন অন্ধ আনুগত্য নয়, সত্যকে জানতে হয় প্রশ্নের মধ্য দিয়ে। মানবতাই সভ্যতার আসল পরিচয়। আজ যখন আমরা মুক্ত চিন্তার কথা বলি, আমরা যখন সমাজের বিভিন্ন মানুষের মধ্যে সমতার কথা বলি, শিক্ষার আলোকে ছড়িয়ে দেওয়ার কথা বলি, তখন তার পদচিহ্ন আমাদের পথ দেখায় আজও এবং ভবিষ্যতেও দেখাবে। এই মহান মনীষীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই এ সকল মনীষীদের কথা শুধু নিজে জানা নয়, অন্যকে জানানোর চেষ্টা করুন, অন্যকে পড়ানোর চেষ্টা করুন, অন্যের সাথে তার দর্শন, তার ভাবনাকে ভাগ করে নেওয়ার চেষ্টা করুন। ভালো থাকবেন সকলে।